আজকে যে বিষয়টা আলোচনা হবে প্রিজম। দেখো সামনে প্রিজমের একটা ছবি দেওয়া আছে। তো এক্ষেত্রে প্রিজমের কটা তল সেটা দেখতে হবে। দেখো ভূমির তলটা হলো নিচেরটায়, যে ভূমি। প্রিজমের টোটাল 5টা তল, তার মধ্যে আয়তাকার তল আছে আর কিছু ত্রিভুজাকার তল আছে। দেখো এই পাশের একটা তল DFGK, এটা একটা তল DEHK। তোমরা এই ABCর জায়গাটা এখন বাদ দিয়ে দাও, ABCটা এখন বোঝার দরকার নেই। তাহলে DEHK এটা আর একটা তল, আর নিচের একটা আয়তাকার তল আছে EFGH। তাহলে তিনটি হচ্ছে আয়তাকার তল আর দুটি হচ্ছে, আর এই যে সামনের মুখের দিকে এবং এই পেছনের মুখের দিকে, এটা হলো ত্রিভুজাকার তল। এই দুটো হচ্ছে ত্রিভুজাকার। তাহলে তিনটে যে আয়তাকার তল সেগুলো আমি লিখবো আগে। প্রথমে DFGK, DEHK, আর একটা নিচের যেটা তল, এই যেটা ভূমির সঙ্গে টাচ করে আছে, সেটা হলো EFGH। এই তিনটে হচ্ছে আয়তাকার তল। আর ত্রিভুজাকার তল কোনটা? DEF আর হচ্ছে KHG। এই দুটো হলো ত্রিভুজাকার তল। আচ্ছা, এছাড়া এবার দেখতে হবে কিছু কিছু সংজ্ঞা আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হলো ভূমি বা বেস যাকে বলা হয়। ভূমি কোনটা? EFGH, এই তলটা হলো ভূমি। এরপরে হলো প্রতিসারক তল। প্রতিসারক তল বলতে যে তলে আলোর প্রতিসরণটা হয়, একটা হবে এই পাশেরটা DFGK, আর একটা হচ্ছে DEHK। DFGK আর একটা হচ্ছে DEHK, এই দুটো হচ্ছে প্রতিসারক তল। যে তল থেকে আলোর প্রতিসরণ হবে তাকে বলা হবে প্রতিসারক তল। তারপর হচ্ছে প্রান্ত রেখা। এই প্রতিসারক তল দুটি যে সরলরেখায় মিলিত হয়, DFGK এবং DEHK, এই দুটো তল যে সরলরেখায় মিলিত হয় সেই সরলরেখাটাকে বলা হচ্ছে প্রান্ত রেখা। তাহলে প্রান্ত রেখা এক্ষেত্রে DK হচ্ছে প্রান্ত রেখা। প্রিজমের এবার প্রতিসারক কোণ। এই দুটো তল, প্রতিসারক তল দুটো যে কোণে আনত থাকে, প্রতিসারক তল দুটো যদি এভাবে থাকে, যেমন ধরো DFGK এবং DEHK, এই দুটো তল যে কোণে আনত, সেই কোণ দুটোকে বলা হচ্ছে প্রতিসারক কোণ। এক্ষেত্রে আমি যদি সামনের দিক থেকে দেখি, তাহলে কোণ EDF, এই কোণটা হচ্ছে প্রতিসারক কোণ। এবার প্রধান ছেদ বা মুখ্য ছেদ বলা হয়। প্রিজমের প্রান্তরেখার সাথে লম্বভাবে একটা তল কল্পনা করলাম। প্রান্তরেখার সাথে লম্বভাবে এই যে তল ABC তলটি, এই তলটিকে বলা হচ্ছে প্রধান ছেদ। তাহলে প্রতিসারক কোণ EDFও হবে। আবার যদি আমি প্রতিসারক কোণকে BAC বলি, প্রতিসারক কোণ, সেটাও হবে। এবং BAC বলার থেকে সবচেয়ে ভালো সহজ উপায় বলা, সেটা হচ্ছে কোণ A, অর্থাৎ এই কোণটা হচ্ছে প্রতিসারক কোণ। এটাও প্রতিসারক কোণ, এটাও প্রতিসারক কোণ। আমি এক্ষেত্রে কোণ A বলবো। কোণ A হচ্ছে প্রতিসারক কোণ। তাহলে এই হচ্ছে কিছু সংজ্ঞা। আর পার্শ্বতল আছে। পার্শ্বতল হচ্ছে ত্রিভুজাকার তল দুটো, একটা হচ্ছে DEF তল আর একটা হলো KHG। এই দুটো তল হচ্ছে ত্রিভুজাকার তল, এই দুটোকে বলা হচ্ছে পার্শ্বতল। এবার দেখো প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করবো। অর্থাৎ প্রিজমের মধ্যে আলো প্রবেশ করলে এবং প্রিজম থেকে আলো নির্গত হলে সেক্ষেত্রে আপতন কোণ কিভাবে হবে, প্রতিসরণ কোণ কিভাবে হবে, সেগুলো। তো তোমরা একটু দেখো ছবিটা। ABC ওর প্রধান ছেদটাকে আমি এঁকেছি। অর্থাৎ একদিক থেকে দেখবো আলোটা ঢুকছে আর একদিক থেকে বেরোচ্ছে। তাহলে PQ, এটা হবে আপতিত রশ্মি। তারপরে প্রতিসরণ হলো, যেটা এখানে যেহেতু এটা প্রিজমটা কাঁচের তৈরি, তাহলে তার বাইরেরটা এখানে আমি বাতাস ধরে নেব, বায়ু, অর্থাৎ লঘু মাধ্যম। তারপরে ভেতরে হচ্ছে ঘন, কারণ এটা হচ্ছে কাঁচ, তার জন্য এটা হচ্ছে ঘন মাধ্যম। তারপরে আবার হচ্ছে বায়ু মাধ্যম, যেটা লঘু। তাহলে প্রথমবার লঘু থেকে ঘনতে প্রতিসরণ হচ্ছে, যার ফলে অভিলম্ব টেনে যে আমি
ও এন অভিলম্ব, অভিলম্বের দেখো যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে যদি এই মাধ্যমটা না থাকতো প্রথমবার প্রতিসরণের ক্ষেত্রে, কিন্তু এবার আমরা জানি যে লঘু থেকে ঘন মাধ্যম প্রতিসরণের ক্ষেত্রে অভিলম্বের দিকে সরে আসে, তাহলে এই যে অভিলম্বের দিকে সরে আসলো, এদিকে যে ডটেড লাইন দিয়ে যাওয়ার কথা অর্থাৎ কিউটিএম পথে যাওয়ার কথা কিন্তু কিউআর পথ দিয়ে গেল। কিউআর পথ দিয়ে যাওয়ার পরে আবার আর বিন্দুতে আরেকবার প্রতিসরণ হবে, এবার এক্ষেত্রে ঘন থেকে লঘুতে প্রতিসরণ হবে। এবং এক্ষেত্রে যেহেতু দেখো এরপরে এখান থেকে যাওয়ার কথা ছিল সোজা, যদি এই মাধ্যমটা বাইরের মাধ্যমটা না থাকতো তাহলে কিউ আর সোজা পথে এভাবে চলে যেত, কিন্তু এবার অবিলম্ব ও এন ড্যাশ, তাহলে এবার এক্ষেত্রে কি হয়, ঘন থেকে লঘুতে আমরা জানি অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাহলে মানে এদিক দিয়ে যাওয়ার কথা অবিলম্ব থেকে দূরে চলে এলো, তাহলে এইভাবে আলো প্রিজমের মধ্যে প্রবেশ করে বেরিয়ে আসে। এবার এক্ষেত্রে প্রথমে প্রিজমের প্রতিসারক কোণ এ হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। আচ্ছা, এবার দেখো এই কোণটা হচ্ছে আমার আপতন কোণ I1 প্রথমবার প্রতিসরণের ক্ষেত্রে, প্রথম প্রতিসরণের ক্ষেত্রে I1 হচ্ছে আপতন কোণ, আর অবিলম্বের সাপেক্ষে সব কোণগুলো হয়, তাহলে এটা হবে R1, তাহলে R1 হলো প্রতিসারক কোণ। এবার আমি দ্বিতীয় প্রতিসরণ যখন হচ্ছে সেক্ষেত্রে দেখব, দ্বিতীয় প্রতিসরণের ক্ষেত্রে I2, আচ্ছা এইখানতে এটার নাম দিলাম R2 অবিলম্বের সাপেক্ষে, আর এটা প্রতিসরণের পর এটার নাম দেব আমি I2। সাধারণত এক্ষেত্রে আপতন কোণটা R2 হবে, প্রতিসরণ কোণ I2 হবে। এখানে R2 আগে লিখে নিই। R2 হচ্ছে দ্বিতীয়বার যখন প্রতিসরণ হবে সেক্ষেত্রে আপতন কোণ, এবং I2 হলো প্রতিসরণ কোণ। এবার দেখো প্রথমবার প্রতিসরণের ক্ষেত্রে আমরা চ্যুতি কোণ বের করব। প্রথমবার প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণটা হবে ঠিক এটা, দেখো আলোটা যাওয়ার কথা কিউটিএম পথ দিয়ে কিন্তু যাচ্ছে কিউআর পথ দিয়ে, এই কোণটা হলো আমার চ্যুতি কোণ Δ1। আর দ্বিতীয়বার প্রতিসরণের ক্ষেত্রে দেখো আলোটা যাওয়ার কথা ছিল এই পথ দিয়ে, ভালো করে লক্ষ্য করবা, এই পথ দিয়ে যাওয়ার কথা কিন্তু যাচ্ছে এদিক দিয়ে, তাহলে এই কোণটা হচ্ছে আমার চ্যুতি কোণ Δ2 দ্বিতীয় প্রতিসরণের ক্ষেত্রে। আবার এইখানে যদি R2 হয়, দেখো কিউ আর এই যে এই সরলরেখাটা পুরো যাচ্ছে, আর ও এন ড্যাশ এই সরলরেখাটার মধ্যের কোণ হচ্ছে R2, তাহলে বিপ্রতীপ কোণের হিসেব অনুযায়ী এই দিকটাও R2 হবে। আচ্ছা, আবার এক্ষেত্রে দেখো প্রথমবারের ক্ষেত্রে দেখো ও এন এটা এবং পি কিউ টি এটা দেখো, তাহলে এটা যদি I1 হয় তাহলে এই দিকের গোটাটার কোনটা I1, অর্থাৎ Δ1 এবং R1 এর সমষ্টি হবে I1, তাহলে Δ1 প্লাস R1 এর সমষ্টি হবে I1, তাহলে এখান থেকে আমরা পেলাম Δ1 সমান হলো I1 মাইনাস R1, তাহলে এটাকে আমি একটা নাম্বারিং বক্স করে রাখলাম। এক্ষেত্রে দেখো I2 এর মান R2 প্লাস Δ2 এর সমান, তাহলে R2 প্লাস Δ2 সমান হচ্ছে I2, এখান থেকে আমি Δ2 সমান I2 মাইনাস R2 পেলাম, অর্থাৎ প্রথমবার প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ এবং দ্বিতীয়বার প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ আমি পেলাম। এবার ঠিক আরেকটু দেখো, এই কিউ আর এই সরলরেখা এবং টি এস সরলরেখার মধ্যবর্তী কোণ যেটা সেটা Δ2, তাহলে এই দিকের বিপ্রতীপ কোণটাও হবে এখানে, এটা হবে Δ2। একটু দেখতে অসুবিধা হবে, তাও একটু দেখে নাও, বইয়ের ছবিটাও দেখতে পারো, এটা Δ2 হলো। আর আরেকটা জিনিস আমাকে জানতে হবে, সেটা হলো আলোটা প্রথমে যাচ্ছিল পিকিউ টি এম এই পথ দিয়ে, কিন্তু ফাইনালি আলোটা যাচ্ছে আর এস পথ দিয়ে, তাহলে মোট চ্যুতিকোণ কোনটা? আলোটা যাওয়ার কথা এই দিক দিয়ে, অর্থাৎ আলোটা যাচ্ছিল এই পথ দিয়ে, এই রাস্তা দিয়ে, এবং আলোটা এখন যাচ্ছে এইভাবে, তাহলে এই কোণটাকে বলা হবে আমার, এই কোণটাকে বলবো আমি মোট চ্যুতিকোণ। তাহলে মোট চ্যুতিকোণ কোনটা হবে? মোট চ্যুতিকোণ হবে এই কোণটাকে বলা হবে মোট চ্যুতিকোণ ডেল্টা। তাহলে এই ক্ষেত্রে আমি ওইখানকার টি কিউ আর
ত্রিভুজটার ছবিটাকে যদি আমি একটু বড় করে দেখাই, তাহলে এরকম ছবি আসবে, টি কিউ আর। তাহলে এখানে হলো ডেল্টা 1, এখানে হচ্ছে ডেল্টা 2, আর এখানে হচ্ছে ডেল্টা। এবার দুটো অন্তস্থ কোণের যোগফল বহিস্থ কোণের সমান হয় ত্রিভুজের নিয়ম অনুসারে। তাহলে ডেল্টার মান হবে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এবার ডেল্টার মানের জায়গায় ডেল্টা 1 এর মানগুলো বসিয়ে দেবো, I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাহলে এখান থেকে আমি পাবো I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এটা এলো ডেল্টার মান। আচ্ছা, তাহলে এই পর্যন্ত মনে রাখো, ডেল্টার মান এলো I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এবার চতুর্ভুজ এ কিউ ও আর এর ক্ষেত্রে দেখো, চতুর্ভুজ এ কিউ ও আর, তাহলে চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। তাহলে কোণ এ প্লাস কোণ এ কিউ ও প্লাস কোণ ও প্লাস কোণ এ আর ও, কোণ এ, কোণ ও, এ কিউ ও কোণ এবং হচ্ছে এ আর ও কোণ, এই চারটের মান হবে 360 ডিগ্রি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এ বি তলের ওপরে হচ্ছে ও এন অভিলম্ব, তাহলে এ কিউ ও এই কোণটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে এবং এটাও 90 ডিগ্রি হবে। এই 90 90 যদি করো, তাহলে কোণ এ সমান হবে 360 ডিগ্রি। আচ্ছা, কোণ এ প্লাস কোণ ও সমান হবে 360 মাইনাস 90 প্লাস 90। অতএব কোণ এ প্লাস কোণ ও সমান হবে 180 ডিগ্রি। অতএব কোণ এ সমান হবে 180 ডিগ্রি মাইনাস কোণ ও। তাহলে এটা গেল চতুর্ভুজটার ক্ষেত্রে। এবার যদি আমি আরেকটা ত্রিভুজ বসাই, দেখো ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রে R1 প্লাস R2 প্লাস কোণ ও, এই তিনটের মান 180 ডিগ্রি হবে। অতএব R1 প্লাস R2 সমান হবে 180 ডিগ্রি মাইনাস কোণ ও। এই দুটো সমীকরণের তুলনা করে দেখতে পাও ডান দিকটা দুজনেরই সমান, তাহলে অতএব এখান থেকে আমরা তুলনা করলে পাবো বাম দিকগুলো সমান হবে। তাহলে এ সমান হবে R1 প্লাস R2। তাহলে আমার এর আগের প্রমাণ যেটা ছিল, এর আগে পর্যন্ত যেটা প্রমাণ করেছিলাম, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, তাহলে R1 প্লাস R2 জায়গায় বসে যাবে এ, তাহলে I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে এই হচ্ছে আমার চ্যুতিকোণের রাশিমালা, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটাই হচ্ছে চ্যুতিকোণের রাশিমালা। এবার দেখো একটা জিনিস, আমরা ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ এটা কেন করলাম, যে R1 প্লাস R2 ছিল, R1 প্লাস R2কে কেন আমরা এ করার চেষ্টা করলাম সেটা দেখো। কারণ কি কোণে আপতিত হবে একটি আলোকরশ্মি প্রিজমের উপরে I1, সেটা আমরা নির্ণয় করতে পারবো। আলোটা প্রিজম থেকে যখন নির্গত হচ্ছে তখন কোণটা কি হবে সেটাও নির্ণয় করতে পারবো, কিন্তু এর ভেতরে আলোকরশ্মি কি কোণে প্রতিসরণ হচ্ছে সেটা তো আমরা দেখতে পাবো না। তার জন্য R1 এবং R2 এর যে মানটা ছিল সেটাকে আমি এ দিয়ে রিপ্লেস করলাম বা প্রতিস্থাপন করলাম। কারণ আমরা প্রত্যেকটা প্রিজমের ক্ষেত্রেই এর মান হচ্ছে নির্দিষ্ট, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা সমবাহু ত্রিভুজের মতো হয়, তাহলে এর মান হয় 60 ডিগ্রি। তার জন্য আমরা শুধুমাত্র R1 আর R2 জায়গায় এ নিয়ে এলাম। আচ্ছা, এবার দেখো যদি আমি আলোকরশ্মিটা এই লম্বভাবেই পাঠাতাম, আচ্ছা এখানে একটু দেখার আছে বিষয়টা, একটু দেখবা ভালো করে। এইটা আলোকরশ্মি সোজা বেরিয়ে যাওয়ার কথা, তাহলে এই হচ্ছে আমার চ্যুতিকোণ, এই জায়গাটা ডেল্টা। এবার যদি আমি আলোটা এইভাবে নিয়ে এসে ফেলতাম, এইভাবে আলোটা এসে পড়তো, তাহলে আলোটা হয়তো এদিক দিয়ে বেরোতো, তাহলে এক্ষেত্রে এই চ্যুতিকোণটা আরো বড় হতো। অর্থাৎ আপতন কোণের মান যত কম হবে, আপতন কোণ 0 ডিগ্রিতে যদি ফেলো তাহলে চ্যুতিকোণের মান সবচেয়ে বেশি। এবার আপতন কোণের মান আস্তে আস্তে যদি বাড়াতে থাকো, তাহলে চ্যুতিকোণের মানটা আস্তে আস্তে কমবে। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেওয়া আছে চ্যুতিকোণ এবং আপতন কোণের একটা গ্রাফ। তাহলে দেখো আপতন কোণের মান প্রথমে 0 থেকে স্টার্ট হলো, আপতন কোণের মান আস্তে আস্তে বাড়ছে বাড়ছে, কোনো একটা সময় আপতন কোণের মান I1, সেক্ষেত্রে আপতন কোণের মান I1 এবং চ্যুতিকোণের মান ডেল্টা ধরে নিলাম, এটা নির্দিষ্ট মান। এরপরে আপতন কোণের মান আস্তে আস্তে বাড়াচ্ছি, তার মানে কি এইভাবে যত আমি আপতন কোণের মান বাড়াতে থাকবো চ্যুতিকোণের মানটা কমবে।
এবং এমন একটা মান আছে, যখন আপতন কোণের মান I0 যখন হবে তখন চ্যুতি কোণের মান ডেল্টা এম। এই এম মানে হচ্ছে মিনিমাম, সবচেয়ে কম। এরপরে যদি আবার আমি আপতন কোণ বাড়াতে থাকি, আপতন কোণের মান বাড়াচ্ছি, চ্যুতি কোণের মান আবার আস্তে 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 বেড়ে গেল। এবং I2 এর মানের ক্ষেত্রে এমন একটা মান আছে, আবার আরেকটা আপতন কোণ I2, যে ক্ষেত্রে আপতন কোণের I2 এর মানের জন্য আবার চ্যুতি কোণের মানটা হচ্ছে ডেল্টা। তাহলে দেখা যাচ্ছে যে আপতন কোণের একটা নির্দিষ্ট মান আছে, যে মানের জন্য চ্যুতি কোণের মানটা হচ্ছে সর্বনিম্ন, সেই মানটা এখানে হচ্ছে I0। তাহলে এই হচ্ছে চ্যুতি কোণের সঙ্গে আপতন কোণের একটা লেখচিত্র। এবার ন্যূনতম চ্যুতির যে শর্ত সেটা দেখতে হবে। যে দেখো, প্রথমে আমি আপতন কোণের মান I1 করেছিলাম, তখনও চ্যুতি কোণ ডেল্টা ছিল। আবার আস্তে আস্তে বাড়িয়েছিলাম আপতন কোণ, তখন চ্যুতি কোণ আস্তে আস্তে কমতে কমতে একটা মিনিমাম হলো। তারপরে আবার আপতন কোণ যতই বাড়ছে আবার বাড়তে শুরু করলো চ্যুতি কোণ, একটা সময় গিয়ে আবার ডেল্টা হয়েছে। তাহলে যদি আমি ডেল্টা অর্থাৎ একই চ্যুতি কোণের জন্য, চ্যুতি কোণ একই কিন্তু আপতন কোণের মান আলাদা আলাদা, তাহলে চ্যুতির মান যত আমি কমাতে থাকবো, দেখো এ বিন্দু এবং বি বিন্দু, যে ক্ষেত্রে আপতন কোণের মান আলাদা কিন্তু চ্যুতি কোণের মান হচ্ছে ডেল্টা একই, তাহলে এ বি রেখার দৈর্ঘ্যটা হবে I2 মাইনাস I1। এবার চ্যুতি কোণের মান যদি তুমি কমাতে চাও, এই বিন্দুটা ধরো আর এবং এই বিন্দুটা ধরো, তাহলে এক্ষেত্রে এ বি রেখার মানটা আরেকটু কমে যাবে, এক্ষেত্রে এবি রেখার মানটা আরো একটু কমে যাবে, এক্ষেত্রে এখানে যদি নাও তাহলে এবি রেখার মান আরো কম হবে। এইভাবে কমাতে কমাতে যখন ডেল্টা এম এ চলে আসবে তখন কি হবে, এবি রেখার মানটা চলে আসবে 0। তার মানে I2 মাইনাস I1 সমান হয়ে যাবে 0। অতএব এখান থেকে আমরা পাবো I2 সমান I1। অর্থাৎ কোন শর্তে চ্যুতির মান সবচেয়ে ন্যূনতম হবে, যে যখন I1 এবং I2 এর মান সমান হবে, অর্থাৎ যে কোণে আপতিত হবে এবং যে কোণে প্রতিষ্ঠিত হবে, এই দুটো কোণ যখন সমান হয় তখনই সব থেকে কম চ্যুতিকোণ সৃষ্টি হয়। এবার এই চ্যুতিকোণ ন্যূনতম চ্যুতির কোণের যে শর্ত, সেটা আমরা কলনবিদ্যা বা ডিফারেন্সিয়ালের সাহায্যেও প্রমাণ করতে পারি, সেটা আমরা দেখাচ্ছি। তাহলে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা ছিল আমার ফর্মুলা। তাহলে আমরা চাইছি ডেল্টাটা ন্যূনতম হবে। তো ন্যূনতম হওয়ার শর্ত হলো, যেহেতু আমরা আপতন কোণ চেঞ্জ করছি, আপতন কোণটা হচ্ছে ক্ষেত্রে চলরাশি, তাহলে y সমান এক্স প্লাস ধরো সি হয়, তাহলে y ন্যূনতম হওয়ার শর্ত x এর সাপেক্ষে হয় dy বাই dx এর মান যখন 0 হয়, অর্থাৎ চরম মান বা অবম মানের ক্ষেত্রে তোমরা এটা দেখেছো। তাহলে ডি ডেল্টা বাই ডি I1, এই মানটা যখন 0 হবে তখন যে মানের জন্য এটা 0 হবে সেই মানটাকে আমরা নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে ডেরিভেটিভ যদি করি, ডি বাই ডি I1 প্লাস I2 মাইনাস এ সমান 0, তাহলে প্রথমটার ক্ষেত্রে অবকলনে 1 প্লাস di2 বাই di1 মাইনাস এটা 0 সমান 0, অতএব di2 বাই di1 সমান মাইনাস 1। তাহলে এটা আমি একটা নাম্বার দিয়ে দিলাম, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, এবার এ সমান ছিল R1 প্লাস R2, তাহলে dA বাই dR1 করবো আমি। তাহলে এটা হবে dR1 বাই dR1 প্লাস dR2 বাই dR1। তাহলে dA বাই dR1 সমান 1 প্লাস dR2 বাই dR1। তাহলে যেহেতু ধ্রুবক রাশি a, তাহলে এটার সাপেক্ষে অবকলনটা 0 হবে। তাহলে 0 সমান 1 প্লাস dR2 বাই dR1, অতএব dR2 বাই dR1 এর মান হয়ে যাবে -1। এটাকে আমরা নাম্বার দিয়ে দিলাম 2 নম্বর। আচ্ছা, এবার দেখো, তাহলে এই দুটো সমীকরণ আমি আগে পেয়েছি। এবার প্রথমবার যখন প্রতিসরণ হয় তখন সাইন I1 বাই সাইন R1 সমান হয়, এ আর থেকে কাছে ঢুকছিল, তাহলে হচ্ছে এ মিউ জি সমান হচ্ছে মিউ জি বাই মিউ এ। এবার যেহেতু মিউ জি আর লেখার প্রয়োজন নেই, আমি মিউ লিখলাম মিউজিকে, এবং এ আর এর ক্ষেত্রে আমরা জানি 1 হয়, তাহলে এক্ষেত্রে আমরা পেলাম সাইন I1 সমান মিউ সাইন R1। এক্ষেত্রে মিউটা হচ্ছে মিউ জি অর্থাৎ কাঁচেরই প্রতিসরাঙ্ক। এবার এটার যদি আমরা অন্তর্কলন করি সাইন I1 সমান মিউ সাইন R1 এর, তাহলে সাইন I1, আচ্ছা অন্তর্কলন করলে সাইনের অন্তর্কল করলে আমরা পাই কস I1 ইন্টু dI1 সমান মিউ তো ধ্রুবক কস R1 এবং dR1। তাহলে এখান থেকে দেখো, তাহলে এটা আমি একটা পেলাম
আরেকবার দ্বিতীয়বার যখন প্রতিসরণ হয় তখন সাইন R2, এটা হচ্ছে আপতন কোণের ক্ষেত্রে, এবং সাইন I2 সমান জি, গ্লাস থেকে, কাঁচ থেকে বাতাসে বের হয়, তাহলে মিউ এ বাই মিউ জি সমান 1/μ। তাহলে এক্ষেত্রে সাইন I2 সমান মিউ সাইন R2, এটার ডেরিভেটিভ করলে কস I2 dI2 সমান হবে মিউ কস R2 dR2। তাহলে এই দুটো সমীকরণ আমরা পেলাম। তারপরে দেখো 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ ভাগ করে পাচ্ছি cos I1 dI1 বাই cos I2 dI2 সমান মিউ cos R1 dR1 মিউ cos R2 dR2। মিউ মিউ কেটে গেল। এবার দেখো dI1 বাই dI2, dI1 বাই dI2 এটার মান আমরা জানি -1, আবার dR1 বাই dR2 এটার মানও -1, তাহলে -1 দুই পাশেই থাকলো, কেটে যাবে। তাহলে আমাদের ফাইনালি আসবে cos I1 বাই cos I2 সমান cos R1 বাই cos R2। দুই সাইডে স্কোয়ার যদি করি আমি, তাহলে cos স্কোয়ার I1 বাই cos স্কোয়ার I2 সমান cos স্কোয়ার R1 বাই cos স্কোয়ার R2। তারপরে দেখো cos স্কোয়ার I1 কে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সবগুলোকে এভাবে লিখলাম। লেখার পরে এই ডান দিকের উপর নিচে মিউ স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো মিউ সাইন R1 থাকছে, তাহলে মিউ সাইন R1 আমরা জানি সাইন I1 সমান হয়েছিল মিউ সাইন R1, তাহলে মিউ সাইন R1 কে আমরা লিখলাম সাইন I1, তাহলে তার স্কোয়ার হলো। আর মিউ সাইন R2 এর ভ্যালু হয়েছিল সাইন I2, তাহলে সাইন I2 এর স্কোয়ার। এবার যোগ ভাগ প্রক্রিয়া মতো দেখো, বাম দিকটা যদি a বাই বি হয়, ডান দিকটা যদি c বাই ডি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তো যে c মাইনাস এ বাই ডি মাইনাস বি, এটা আমরা লিখতে পারি। তাহলে সেই অনুযায়ী আমরা লিখব। তাহলে দেখো ওইভাবে আমরা লিখলাম। লেখার পরে কাটাকাটি করে আমরা মিউ স্কোয়ার -1 মিউ স্কোয়ার -1 পেলাম। তার মানে এখানে কাটাকাটি করে দিলে 1 হয়ে গেল। তাহলে অতএব 1 মাইনাস সাইন স্কোয়ার I1 সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার I2, তার মানে মাইনাস সাইন স্কোয়ার I1 সমান হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার I2, মাইনাস মাইনাস কেটে গেল, সাইন দুই পাশেই আছে, অতএব এখান থেকে আমরা পেয়ে গেলাম I1 সমান I2। অর্থাৎ আপতন কোণ এবং প্রতিসরণ কোণ ফাইনাল এই দুটোর মান যদি একই হয়, তাহলে ন্যূনতম চ্যুতির শর্ত হচ্ছে I1 সমান I2।